আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। সকলকে সকালের শুভেচ্ছা, শুভ সকাল। তো বরাবরের মতো আজকে আমরা আবারও হাজির হয়েছি এই অনলাইন ক্লাসে। আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো যারা যে যেখান থেকে আমাকে শুনছো সবাই প্রতিদিনের মতো তোমাদের নিজের রুল, পর্ব, শিফট এই তিনটা জিনিস আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বরাবরের মতো যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে বয়লার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, যার বিষয়গুলো হচ্ছে 67152 এবং এটি পঞ্চম সেমিস্টারের পাওয়ার টেকনোলজি সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক একটি বিষয়। তো বরাবরের মতো উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মানিক মিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা গত সপ্তাহে 2টি ক্লাস নিতে পারিনি। তার কারণটা হচ্ছে যে আমাদের যে ক্লাসের সময় ছিল সেই সময়টা আমার মেডিকেল পরীক্ষার হল ডিউটি ছিল, তো এই জন্য ক্লাসটা নেওয়া হয় নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপরে যদি আমি ক্লাস না নিতে পারি তাহলে তোমাকে অন্য একটা সময় দিব, তো সেই সময় আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো যারা আমাকে শুনছো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আরম্ভ করছি আমাদের এই পাঠ আলোচনা। তো যারা এখন আমাকে জয়েন করে শুনতে পাচ্ছ, আমাকে একটু জানাবা যে আমার সাউন্ড এবং আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তাহলে কি আমরা পরবর্তীতে চলে যেতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়, বয়লারের দহন ক্রিয়ার বৈশিষ্ট্য। তো আমাদের একটি বয়লার আছে, সেই বয়লারে আমাদের স্টিম উৎপন্ন হবে। এই স্টিম উৎপন্নের জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি, ফায়ার লাগবে, আগুন লাগবে। এই আগুনটা আমি যেভাবে জ্বালাবো বা যে প্রক্রিয়ায় জ্বালাবো সেটাই হচ্ছে কি দহন। হ্যাঁ, এই দহন ক্রিয়ার বিভিন্ন উপাদান এবং তাদের কার্যক্রম সম্বন্ধে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আমাকে অনেকেই কমেন্ট করতেছে, তো যারা কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাকে যারা শুনতেছো তারা নিজের রুল, পর্ব, শিফট এসব লিখে আমাকে কমেন্টে জানাবে। যে একজন লিখেছে যে পোস্টের শুরুতে ডিপার্টমেন্ট এবং পর্ব লিখে দিলে ভালো হতো। তো আমার মনে হয় যে আমি লিখে দিয়েছি যে আমি কোন বিষয়ে ক্লাস নিচ্ছি, কখন ক্লাস নিচ্ছি, কত তারিখ, সব কিছু আমি লিখে দিয়েছি, ডিপার্টমেন্ট সব কিছু লিখে দিয়েছি, হয়তো তুমি দেখো নাই। তো ঠিক আছে, আমরা পরবর্তী পাঠ আলোচনায় চলে যাই। আজকে আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে বয়লার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স। তো আমরা একটি ছোটোখাটো বয়লারের চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্র দেখে বোঝা যায় যে বয়লার স্টিম উৎপন্ন করে। তো এই স্টিম উৎপন্ন করতে যে আগুন প্রয়োজন বা ফায়ার প্রয়োজন, সেই ফায়ারটা বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে বা ফায়ার কীভাবে উৎপন্ন হয় সেই উৎপন্নর ধরন নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ভুলে না যাই তাহলে কি আমরা দেখতে পাবো গত ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম সেই আলোচনা ছিল কি দ্বিতীয় অধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে অন্যতম ছিল যে বয়লার অ্যাক্সেসরিজ, অর্থাৎ বয়লারের দক্ষতা বৃদ্ধির জন্য যেসব জিনিস ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে বয়লার অ্যাক্সেসরিজ। এর মধ্যে বিভিন্ন জিনিস আছে। তারপর আমরা বয়লার মাউন্টিং সম্বন্ধে, বয়লার নিরাপত্তা বিধান করে যেসব যন্ত্রপাতি সেগুলো হচ্ছে কি বয়লার মাউন্টিং, এই মাউন্টিং বিষয়ে কি আমরা আলোচনা করেছিলাম। তারপর আমরা আলোচনা করেছিলাম যে বয়লারের সেফটি বাল্ব, একটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম উপাদান হচ্ছে সেফটি বাল্ব, যার কারণে কি বয়লার এক্সপ্লোশন হতে পারে। এরকম সেফটি বাল্ব নিয়ে আমরা বিভিন্ন ধরনের সেফটি বাল্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যদি আমার সাথে আলোচনায় গত ক্লাসে থেকে থাকো তাহলে কি মনে থাকবে। তারপর আমরা আলোচনা করেছিলাম যে ফাংশন অফ সুপার হিটার, সুপার হিটার কি, সুপার হিটারের কার্যক্রম সম্বন্ধে আমরা আলোচনার চেষ্টা করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, বা আমরা যদি আজকে এই শেষ পর্যন্ত ক্লাসটা করে থাকি তো যেসব বিষয় আমরা জানতে পারবো সেগুলো হচ্ছে কি কম্বাসন অফ বয়লার, বয়লারের কম্বাসনটা কি, আসলে প্রজ্বলনটা কি। তারপর হচ্ছে এয়ার কম্প্রেসরের বিভিন্ন উপাদান। আমাদের যদি কম্বাসন প্রয়োজন হয় তাহলে কি লাগবে, আমাদের যে কোনো কম্বাসনে আমাদের 3টি জিনিস প্রয়োজন, অক্সিজেন, পরিমিত তাপ, আর হচ্ছে কি দাহ্য বস্তু, তাই না। এই অক্সিজেন হিসেবে কি আমরা বাতাস প্রবেশ করাই। এই বাতাস প্রবেশ স্বাভাবিকভাবে যে বাতাস ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ হয়, এই বয়লারে যে পরিমাণ বাতাস প্রয়োজন সেই পরিমাণ বাতাস প্রবেশের জন্য আমি এখানে একটি কম্প্রেস
কম্প্রেসড এয়ার বা কম্প্রেসর ব্যবহার করি, যার সাহায্যে কি আমি বাইরে থেকে বাতাসকে টেনে ভিতরে প্রবেশ করাই বা সংকুচিত বাতাস আমি তার মধ্যে ভিতরে প্রবেশ করাই। তো এই জন্য আমি একটি কম্প্রেসর ব্যবহার করব। এই কম্প্রেসরের কার্যপ্রণালী, কম্প্রেসরের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা আলোচনা করবো হচ্ছে ব্লোয়ার। ব্লোয়ার সম্বন্ধে আমরা জানি যে ব্লোয়ার কী কাজ করে, যে এটি হচ্ছে কি বয়লারের ভিতরে যে বাতাস প্রয়োজন হয় সেই বাতাসটাকে ব্লোয়ার কি টেনে নিয়ে আসে বাইরে থেকে। তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফার্নেস সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। তো এইসব বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাকে অনেকেই কমেন্টে নিজেদের রুল জানাচ্ছ, সকলকে অসংখ্য ধন্যবাদ। তো সাথে থাকার জন্য যারা নতুনভাবে জয়েন করবে সবাইকে নিজের রুল পর্ব শেপ এই 3টা জিনিস আমাকে কমেন্টে জানিয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের প্রধান আলোচনা হচ্ছে কম্বাসন। কম্বাসন অর্থ হচ্ছে কি, বাংলা হচ্ছে কি প্রজ্বলন, অর্থাৎ যে প্রক্রিয়ায় বয়লারের ভিতরে অগ্নি প্রজ্বলন সংঘটিত হয় সেটা হচ্ছে কি কম্বাসন। এই কম্বাসন হচ্ছে কি বিভিন্ন ধরনের ফুয়েলের কেমিক্যাল মিশ্রণ, বিভিন্ন ধরনের ফুয়েলের কি রাসায়নিক মিশ্রণের ফলে কি হয়, তাপ উৎপন্ন হয়। সেই তাপ থেকেই কি আমরা কাজ পাই। তো বিভিন্ন প্রকার ফুয়েলের রাসায়নিক মিশ্রণে যখন কি প্রজ্বলন হয় সেটাই হচ্ছে কি আমার কম্বাসন। এই কম্বাসনের ফলে কি আমার একটি শক্তি উৎপন্ন হয়। তো আমরা যদি একটি চিত্র দেখতে পাই, সেই চিত্রতে আমরা দেখতে পাবো কি এখানে একটি ওয়াটার টিপ বয়লার আছে। এই ওয়াটার টিপ বয়লার কীভাবে আমরা বুঝতে পারছি, দেখো আমি যদি হয়তো জুমে বা অন্য কোনো প্ল্যাটফর্মে ক্লাস করাতাম তাহলে হয়তো কি জিজ্ঞেস করতাম যে এটা আসলে ওয়াটার টিপ কীভাবে বুঝতে পারছো। তো আমাকে তোমরা মতামত দিও যে আসলে জুমে ক্লাস ভালো হবে নাকি ফেসবুকে ক্লাসে ভালো হবে। আমি সপ্তম সেমিস্টারে একটি ক্লাস ইতিমধ্যে জুমে নিয়েছিলাম, তো সেখানে ভালো রেসপন্স পাওয়া যায়। তো তোমরা আমাকে মতামত দিও যে কীভাবে ক্লাসটা করালে ভালো হয়। তো এখন দেখো আমরা এখানে একটি কি ওয়াটার টিপ বয়লার দেখতে পাচ্ছি। ওয়াটার টিপ বয়লার বলার কারণ হচ্ছে এই যে টিউবগুলো আছে বয়লারের, এই টিউবের ভিতরে কি পানি আছে। তো এই টিউবের ভিতরে যে জিনিসটা থাকবে তার নাম অনুসারে কি বয়লারের নামকরণ করা হয় এই ওয়াটার টিপ এবং ফায়ার টিপ বয়লারে। যেহেতু এই টিউবের ভিতরে কি পানি প্রবাহিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি ওয়াটার টিপ বয়লার। আর এটা হচ্ছে কি কম্বাসন চেম্বার, অর্থাৎ কি এই টিউবের বাইরের যে অংশটুকু আছে, নিচের অংশটুকু, এই অংশের মধ্যে কি অগ্নি প্রজ্বলন হবে এবং এইখানে কি একটি তাপ উৎপন্ন হবে। সেই তাপে কি এই টিউবের ভিতরে থাকা পানি কি বাষ্পে পরিণত হবে এবং বাষ্পে পরিণত হয়ে কি এই দিক দিয়ে বাষ্প পরিণত হবে। তারপর কি এই বাষ্পটা কি স্টিম আউটলেট লাইন দিয়ে কি বাইরে বের হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি কম্বাসন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কম্বাসন যদি আমি পরিচালনা করতে যাই বা কম্বাসন কার্য যদি আমি সংগঠিত করতে যাই, তাহলে কি আমাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম জিনিস কি, যে কম্বাসনে আমার কি যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে কি হিট এবং হিট লাইট লাগবে। যখন আমার কোনো কম্বাসন হবে তখন কি তার মধ্যে তাপ এবং কি একটি আলো তৈরি হবে। তারপর হচ্ছে কম্বাসনের যে অন্যতম প্রধান উপাদান সেটি হচ্ছে কি অক্সিজেন। এই অক্সিজেনের মধ্যে বাইরে থেকে আমি যে অক্সিজেন ভেতরে প্রবেশ করাই, সেই অক্সিজেনের মধ্যে যদি কি 20% বা 21% অক্সিজেন থাকে এবং 79 অথবা কি 78% নাইট্রোজেন থাকে, তাহলে যে এয়ারটা আমি পাবো সেই এয়ারটা কি ভালো কম্বাসন হবে। তাহলে যদি এই পরিমাণে এয়ারের মধ্যে অক্সিজেন এবং নাইট্রোজেনের উপস্থিতি থাকে, তাহলে কি আমি ওই কম্বাসন থেকে ভালো আউটপুট পাবো। তারপর হচ্ছে কি দ্য রেপিড ফুয়েল অক্সিডেশন রেজাল্ট ইন লার্জ অ্যামাউন্ট অফ হিট, অর্থাৎ কি সব সময় যদি কি আমার যতটুকু পরিমাণ কি অক্সিজেন প্রয়োজন, সেই অক্সিজেন যদি কি আমি সবসময় সঠিকভাবে পাই, তাহলে কি আমি একটা বড় পরিমাণে কি তাপ কি আমি পাবো এই কম্বাসনে। এই কম্বাসনের এগুলো হচ্ছে কি নীতি, এই নীতিগুলো যদি সঠিক থাকে তাহলে কি আমি কম্বাসন থেকে কি অধিক আউটপুট পেতে পারি। তারপর হচ্ছে সলিড অর লিকুইড ফ্লুইড মাস্ট বি চেঞ্জ টু এ গ্যাস বিফোর দ্য অয়েল বার্ন। এই যে আমি যেই জিনিসগুলো দ্বারা কি আমি কম্বাসন করব, সেই জিনিসগুলো কি বার্নের পূর্বে কি গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হতে হবে, তাহলে কি আমি কম্বাসন থেকে কি ভালো আউটপুট পাবো। তারপর হচ্ছে কি নাইট্রোজেন ইজ কনসিডারেড টু বি কি টেম্পারেচার রিডিউসিং ডিলিউটার। তো নাইট্রোজেন যদি বেশি থাকে এই এয়ারের মধ্যে, তাহলে কি তার মধ্যে কি আমার বেশি পরিমাণ কি তাপ থেকে যাবে। তারপর হচ্ছে কি যদি আমার কি it also increase the volume of combustion of dry product which then the have to travel through heat exchanger up to the stack faster to allow introduce of
অ্যাডিশনাল ফুয়েল এয়ার মিক্সচার। যদি ফুয়েল এয়ার মিক্সচারগুলো কি সঠিক অনুপাতে হয় তাহলে কি আমি কম্বাসন থেকে অধিক পরিমাণ কি শক্তি পাবো। তারপর হচ্ছে কি এই আমাদের কম্বাসনের মূল উপাদান হচ্ছে কি নাইট্রোজেন, অর্থাৎ কি বাতাস, এবং হচ্ছে কি পরিমিত তাপ, এবং হচ্ছে কি এই অক্সিজেন। তো যদি আমার এই বাতাসের মধ্যে অক্সিজেনের পরিমাণটা কি বেশি থাকে তাহলে কি সেই বাতাস দ্বারা কি আমি ভালো কি কম্বাসন করতে পারবো, এবং তার দ্বারা কি আমি বেশি আউটপুট পাবো, এবং কি সেই কম্বাসনের তাপে আমার কি বেশি পরিমাণ কি স্টিম উৎপন্ন হবে। তো এগুলো হচ্ছে কি আমার কম্বাসনের মূলনীতি। এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে কি আমার কম্বাসনটা ভালো হবে। এই কম্বাসনে কার্বন যত মানে আমার কম্বাসন যত ভালো হবে তো কার্বন তত কি কম হবে। যদি কি অপুরা জ্বালানি থাকে, অপুরা গ্যাস থাকে, সেই অপুরা গ্যাসের মধ্যে কি আমার কার্বন জ্বালানি থাকে। তো এই কম্বাসনটা যত ভালো হবে এই কার্বনের পরিমাণ কি আস্তে আস্তে আরও তত কমতে থাকবে। তো এটা হচ্ছে কম্বাসনের কি নীতি। এই কম্বাসনের নীতির পরে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি একটি এয়ার কম্প্রেসর। এয়ার কম্প্রেসর কি কাজ করে আমরা কি সকলেই জানি মোটামুটি যে এয়ার কম্প্রেসর আসলে কি কাজ করে। যে এয়ার কম্প্রেসর হচ্ছে কি এমন একটি মেশিন যার সাহায্যে কি বাতাসের আয়তন কমিয়ে চাপ বৃদ্ধি করা হয়। আয়তন আমি কীভাবে কমাবো, যখন তাকে চাপ দিব তখন কি তার কি আয়তনটা কি কমে যাবে। যেরকম কি আমার ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে কি যখন কি পিস্টন টিডিসি থেকে বিডিসিতে কি যায় তখন কি এই নিচের দিয়ে কি আয়তন কমতে থাকে না, আয়তন কমতে, আবার যখন কি সাকশন স্ট্রোকে পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে যায়, আবার এই কম্প্রেশন স্ট্রোকে যখন কি বিডিসি থেকে টিডিসির দিকে আবার উঠতে থাকে তখন তার ভিতরে যে এয়ার থাকে সেই এয়ারটা কি সংকুচিত হয় না, তার মধ্যে কি চাপ প্রয়োগের ফলে কি সেই এয়ারটাকে সংকুচিত হয়। এই সংকুচিত হওয়ার ফলে কি হচ্ছে তার কি আয়তন কমে যাচ্ছে। তো এই আয়তন যদি কমে তাহলে কি চাপ এবং তাপ কি দুটোই বৃদ্ধি পাবে। ঠিক আছে, কম্প্রেসর এই নীতিতে কাজ করে কি বাতাসকে কি কম্প্রেস করে। তা আমরা কি ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে যে কম্প্রেসড এয়ারটা আছে তার ভিতরে কি আমি ফায়ারিংয়ের মাধ্যমে অগ্নি প্রজ্বলন ঘটাচ্ছি। আর এই এয়ার কম্প্রেসরের সাহায্যে কি যে বাতাসটা আমি কম্প্রেসড করতেছি তার মধ্যে আমি অগ্নি প্রজ্বলন ঘটাচ্ছি না, শুধু কি বাতাসটাকে কম্প্রেস করে সেই কম্প্রেসড বাতাসটাকে আমি কোনো একটি জায়গায় প্রবেশ করাচ্ছি কোনো একটি কাজের জন্য। যেরকম কি আমি কি এয়ার কম্প্রেসরের সাহায্যে কি আমি চাকাতে হাওয়া দেই না, এই এয়ার কম্প্রেসরের সাহায্যে আমি বাতাসকে সংকুচিত করে আমি একটি রিজার্ভারে ধরে রাখি। তারপর কি যখন আমার প্রয়োজন হয় সেই রিজার্ভার থেকে একটি আউটলাইন দিয়ে আমি কি চাকাতে হাওয়া দিতে পারি। এটা কি জন্য হচ্ছে আসলে এই যে বাতাসটাকে কম্প্রেসড করে রাখা হয়েছে, যখন তাকে কোনো একটি জায়গা দেওয়া হয় বের হওয়ার জন্য তখন সে কি উচ্চ গতিবেগে সেখান থেকে কি বের হয়ে যায়। এই জন্যই কি আমি বাতাসটাকে কম্প্রেসড করে একটি সিলিন্ডারের ভিতরে রেখে দিচ্ছি। তো এটি হচ্ছে কি কম্প্রেসর, যে যন্ত্রের সাহায্যে বা যেই মেশিনের সাহায্যে বাতাসের আয়তন কমিয়ে কি চাপ বৃদ্ধি করা হয়। অথবা কি এয়ার কম্প্রেসর এমন একটি মেশিন যার সাহায্যে কি বায়ুমণ্ডলের বাতাসকে সংকুচিত করে উচ্চ চাপে স্টোরেজ ট্যাঙ্কে কি জমা রাখা হয় এবং সংকুচিত বাতাস কর্মস্থলে নিয়ে যাওয়া হয় প্রয়োজনে। সেটাই হচ্ছে কি এয়ার কম্প্রেসর। আমরা এখানে কি এয়ার কম্প্রেসর দেখতে পাচ্ছি। এই এয়ার কম্প্রেসরের মধ্যে কি বিভিন্ন ধরনের এয়ার কম্প্রেসর আছে। একটি হচ্ছে কি সিঙ্গেল স্টেজ এয়ার কম্প্রেসর, যেখানে কি একটি স্টেজ থাকবে, অর্থাৎ কি একটি ধাপে বাতাস কি সংকুচিত হবে। আবার কি ডাবল স্টেজ এয়ার কম্প্রেসর আছে যেখানে কি দুটি ধাপে বাতাস সংকুচিত হবে। সাপোজ মনে করে যে এটা হচ্ছে ডাবল স্টেজ, তো এইখান দিয়ে কি বাতাস একবার কি ভিতরে প্রবেশ করছে, তারপর কি এখানে বাতাস সংকুচিত হচ্ছে, এই সংকুচিত বাতাস কি আবার এই সেকেন্ড সিলিন্ডারে কি প্রবেশ করবে। এখানে কি বাতাসটাকে এই সংকুচিত বাতাসটা কি পুনরায় কি আবার সংকুচিত হবে, তারপর কি সেটা কি গিয়ে এই রিজার্ভারে কি জমা থাকবে। এটা হচ্ছে কি একটি ডাবল স্টেজ কম্প্রেসর। এই পিস্টন সিলিন্ডারকে কে মুভমেন্ট করাবে, আমাদের ইঞ্জিনে কে মুভমেন্ট করায়। ইঞ্জিনে হচ্ছে যখন শক্তি উৎপন্ন হয় সেই শক্তির বা চাপের ধাক্কায় কি পিস্টন সিলিন্ডারগুলো কি মুভমেন্ট করে, টিটিসি থেকে বিডিসি থেকে নামতে থাকে বা বিডিসি থেকে টিটিসির দিকে উঠতে থাকে। তো এই কম্প্রেসরে কি আমার একটি মোটর ব্যবহার করতে হবে, যে মোটরের সাহায্যে এই পিস্টন সিলিন্ডারগুলোকে আমার মুভমেন্ট করানোর প্রয়োজন হবে। তো এই মোটর যতক্ষণ চলবে এই পিস্টন সিলিন্ডার মুভমেন্ট হইতে থাকবে, এবং পিস্টন সিলিন্ডার যতক্ষণ পর্যন্ত মুভমেন্ট হবে ততক্ষণ পর্যন্ত কি বাতাস এই দিক দিয়ে প্রবেশ করে তারপর সেটা সংকুচিত হয়ে পুনরায় আবার সংকুচিত হয়ে তারপর হচ্ছে সেটা কি রিজার্ভারে কি জমা হবে। আমাকে একজন লিখেছে যে পল আশিস স্যার বিশেষ কোনো ক্লাস নেওয়া দরকার, কারণ এখানে অনেক কিছু আছে যা খুব সহজ বোঝা কষ্ট ফেসবুক লাইভ ক্লাসে, তাই
জুমে নেওয়া যায়। আচ্ছা, যদি সবাই বলে যে জমি নিতে, আমি জমি নিতে পারবো, আমার তো এক জায়গায় ক্লাস নিলেই হয়েছে। আমি ফেসবুকে নিলেও যেরকম পরিশ্রম করবো, যেরকমভাবে বলবো, জমি নিলেও কি ঠিক একইভাবে কি আমি ক্লাস নিতে পারবো। তো তোমাদের থেকে সিদ্ধান্ত আসতে নর্মালি হচ্ছে কি আমাদের মানে মন্ত্রণালয়ের নির্দেশ বা হচ্ছে আমাদের অধিদপ্তরের নির্দেশ হচ্ছে কি ফেসবুক লাইভে ক্লাস নেওয়ার কারণ হচ্ছে এখানে কি ওনারা মনিটরিং করতে পারে। যখন আমি কি জুমে ক্লাস নিব তখন হচ্ছে কি ওনাদের মনিটরিংয়ের অবস্থাটা কি থাকে না বা ব্যবস্থা থাকবে না, কারণ জুমে ক্লাস শুধু কি তুমি আমার সাথে অ্যাটেন্ড করবে। আর ফেসবুকটা হচ্ছে কি ওপেন, এখানে কি সারা বাংলাদেশে সারা বিশ্বের যে কেউ অ্যাটেন্ড করতে পারতেছে, ঠিক আছে, দেখতে পারতেছে। তো এটাই হচ্ছে কি আমাদের এয়ার কম্প্রেসর। এই এয়ার কম্প্রেসরের আমরা কি প্রকারভেদ বলেছি যে এয়ার কম্প্রেসর বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে কি পজিটিভ ডিসপ্লেসমেন্ট এয়ার কম্প্রেসর, মূলত হচ্ছে এটা দুই প্রকার। আরেকটি হচ্ছে কি ডাইনামিক এয়ার কম্প্রেসর। তারপর হচ্ছে এই পজিটিভ ডিসপ্লেসমেন্ট এয়ার কম্প্রেসরগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রেসিপ্রোকেটিং, আর একটি হচ্ছে কি রুটারি। এই রেসিপ্রোকেটিং এর মধ্যে সিঙ্গেল স্ট্রেস আছে, ডাবল স্ট্রেস আছে, তারপর ডায়াফ্রাম টাইপের আছে, তারপর রুটারির মধ্যে আছে লুপ টাইপ আছে, তারপর হচ্ছে লিকুইড রিং টাইপ আছে, স্ক্রু টাইপ আছে, ব্যান্ড টাইপ আছে। এরকম বিভিন্ন এয়ার কম্প্রেসর আছে। এবং ডাইনামিক যে এয়ার কম্প্রেসর আছে সেইগুলো কি সেন্ট্রিফিক্যাল এবং অ্যাক্সিয়াল এই দুই ভাগে তাদেরকে ভাগ করা হয়েছে। তো এই এয়ার কম্প্রেসরের মধ্যে আমাদের বর্তমানে যেসব এয়ার কম্প্রেসর ব্যবহার করা হয় সেগুলো অধিকাংশ হচ্ছে মাল্টিস্টেজ এয়ার কম্প্রেসর। মাল্টিস্টেজ এয়ার কম্প্রেসর ব্যবহার করার কারণ হচ্ছে সিঙ্গেল স্টেজে কি আমি বাতাসকে যে চাপে স্টোরেজ ট্যাঙ্কে জমা রাখতে পারবো, মাল্টিস্টেজ অর্থাৎ একের অধিক যে স্টেজ থাকবে সেই স্টেজে কি আমি কি তার চেয়ে কি অধিক চাপে বাতাসকে আমার কম্প্রেসরের যে রিজার্ভার ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কে কি জমা রাখতে পারবো। একটা স্টেজে মনে করো কি 10 কেজি পার পিএসআই সে চাপে কম্প্রেসড হচ্ছে। যদি কি আরেকটা স্টেজ থাকে তাহলে ওইখানেও যদি কি 10 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার বা পিএসআই চাপে কি চাপিত হয়, তাহলে কি টোটাল দুই স্টেজ মিলে হবে চাপ হবে কি 20 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কি ডাবল স্টেজ ব্যবহার করার আমার একটাই উদ্দেশ্য, যেখানে কি আমার বাতাসকে বেশি পরিমাণ কম্প্রেসড করা প্রয়োজন, সেখানে কি আমি এই ডাবল স্টেজ এয়ার কম্প্রেসর ব্যবহার করব। এই ডাবল স্টেজ এয়ার কম্প্রেসর থেকে আমি বেশি চাপের বাতাস পেয়ে থাকবো। হ্যাঁ, এই ডাবল স্টেজ এয়ার কম্প্রেসর কীভাবে আসলে কাজ করে, তো আমরা দেখেছি যে একটি এয়ার কম্প্রেসরে কি একটি মোটর থাকে। মোটর কি করে বেল্টের সাহায্যে কি এই ইঞ্জিন সিলিন্ডারগুলোকে, কম্প্রেসরের যে সিলিন্ডারগুলো আছে পিস্টনগুলো আছে সেগুলোকে সে কি পিস্টনগুলোকে সে মুভমেন্ট করায়। তো আমি যখনই কি কম্প্রেসর সুইচটা কি অন করব, কম্প্রেসর সুইচটা অন করবো তখন কি আমার মোটরটা চালু হয়ে যাবে। এই মোটরটা যখন আমার চালু হয়ে যাবে তখন কি আমার এই পিস্টন যেগুলো আছে সেগুলো কি টিটিসি থেকে বিটিসি থেকে নিচে নামতে থাকবে। যখন কি টিটিসি থেকে বিটিসি থেকে নিচে নামতে থাকবে তখন কি আমার সাকশন লাইন দিয়ে বাতাস তার ভিতরে প্রবেশ করবে। এই বাতাস ভিতরে প্রবেশ করার পরে বাতাসটা এখানে কি ফার্স্ট স্টেজে সংকুচিত হবে, এবং এই সংকুচিত বাতাস ফার্স্ট স্টেজ থেকে পুনরায় কি আবার সেকেন্ড স্টেজে যাবে। সেকেন্ড স্টেজে গিয়ে যেটা হবে সেখানে কি এই সংকুচিত বাতাস কি পুনরায় আবার কি সংকুচিত হবে। যদি আমরা একটি চিত্র দেখি, দেখো যে এখানে কি আমরা একটি ডাবল স্টেজ বা মাল্টি স্টেজ এয়ার কম্প্রেসর দেখতে পাচ্ছি। দেখো এটা হচ্ছে কি ফার্স্ট স্টেজ। এই ফার্স্ট স্টেজের পিস্টন যখন কি এই টিডিসি থেকে বিডিসি দিকে নামতে থাকে তখন কি এই ইনলাইন দিয়ে কি আমার ভিতরে বাতাস প্রবেশ করতেছে। এই ভিতরে বাতাস প্রবেশ করার ফলে কি এই ইনলাইন দিয়ে যখন ভিতরে বাতাস প্রবেশ করতেছে এই বাতাসটা নিচের দিকে আসতেছে, তখন কি এই বাল্বটা বন্ধ হয়ে যাচ্ছে। এই বাল্বটা বন্ধ হওয়ার কারণে এখানে কি বাতাসটা কম্প্রেসড হচ্ছে। এই কম্প্রেসড বাতাসটা দেখো এই লাইন দিয়ে কি আবার সেটা কি সেকেন্ড স্টেজে যখন এই বাল্বটা বন্ধ হয়ে যাবে তখন কি আবার এটা কি বিডিসি থেকে টিডিসি দিকে উঠতে থাকবে, তখন কি এখানে কি একটা চাপ যুক্ত হচ্ছে না। এই চাপীয় বাতাসটা কি এই লাইন দিয়ে কি আবার কি সেকেন্ড স্টেজে চলে যাবে। এই সেকেন্ড স্টেজে গিয়ে কি হবে, এই সেকেন্ড স্টেজে যখন কি এই পিস্টন সিলিন্ডারটা নিচের দিকে নামতে থাকবে তখন কি এই সেকেন্ড স্টেজে কম্প্রেসড বাতাসটা কি এখানে প্রবেশ করবে। তখন যখন কি এই পিস্টনটা কি নিচের দিকে নামবে তখন কি এই কম্প্রেসড বাতাসটা কি আবার কি এই নিচের দিকে নামবে। তখন কি আবার যখন এই পিস্টনটা বিটিসি থেকে টিটিসি দিকে উঠবে তখন কি হবে দেখো, তখন হবে যে এই যে সংকুচিত বাতাসটা এটা কি আরও কি সংকুচিত হবে। এই সংকুচিত বাতাস সংকুচিত হওয়ার পরে সে কি করবে, একটি আউটলাইন দিয়ে সে কি এই
যে কম্প্রেসর ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কের ভিতরে সে কি জমা হবে। তাহলে কি এই যে দুইটা স্টেজ, এই দুইটা স্টেজে কি আমার বাতাসটা কি ডাবলভাবে সংকুচিত হচ্ছে। তো যেখানে আমার বেশি চাপযুক্ত বাতাস প্রয়োজন, বেশি চাপের বাতাস প্রয়োজন, সেখানে কি আমি ডাবল স্টেজ কম্প্রেসর ব্যবহার করব। এগুলো একটি চাপের মাত্রার উপর নির্ভর করে আমি কি কম্প্রেসর ব্যবহার করব। ঠিক আছে, এরকম কি আর এটা আমরা ডাবল স্টেজ কম্প্রেসর দেখলাম, তার এর চেয়ে আরও অধিক স্টেজ কম্প্রেসর হতে পারে, যেখানে কি আরও বেশি চাপযুক্ত বাতাস আমার প্রয়োজন, সেখানে কি আরও বেশি বাতাস, বেশি স্টেজযুক্ত কম্প্রেসর ব্যবহার করা প্রয়োজন হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমাকে শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি যা পড়াচ্ছি এই বিষয়গুলোর উপরে, তাহলে তাহলে হচ্ছে কি আমাকে প্রশ্ন করতে হবে। আমি অন্য একটি ডিভাইসের সাহায্যে তোমাদের সাথে কানেক্ট আছি, আমি কি তোমাদের প্রশ্নগুলো কি দেখতে পাবো। তো আশা করি কি আমি প্রশ্নগুলো দেখলে তোমাদেরকে উত্তর দিতে পারবো। তো আমরা রেসিপিউটিং কম্প্রেসর দেখেছি প্রকারভেদের মধ্যে, রোটারি কম্প্রেসর দেখেছি প্রকারভেদের মধ্যে। তো এগুলোর কিছু পার্থক্য থাকে, আসলে কোনটা রেসিপিউটিং কম্প্রেসর, কোনটা রোটারি কম্প্রেসর, বা রেসিপিউটিং কম্প্রেসর কীরকম হচ্ছে কি আউটপুট দেয়, রোটারি কম্প্রেসর কীরকম আউটপুট দেয়, এগুলো হচ্ছে কি তাদের পার্থক্য। এটা হচ্ছে কি রেসিপিউটিং মোশনে কি পিস্টনগুলো কি মুভমেন্ট করে, আর এটা হচ্ছে কি রোটারি মোশনে কি পিস্টন কি মুভমেন্ট করে। তারপর ডেলিভারি এয়ার অফ ইন্টারমিটেন্ট, এটা হচ্ছে ডেলিভারি এয়ারটা কি ইন্টারমিডিয়েট অবস্থায় থাকে, ডেলিভারি এয়ার অফ কি কন্টিনিউয়াস, এটা হচ্ছে কি ডেলিভারি এয়ারটা কি একবারে কি সব সময় থাকে। তারপর হচ্ছে ডেলিভারি প্রেশার হাই, এই রেসিপিউটিং কম্প্রেসরের ডেলিভারি প্রেশারটা কি অনেক উচ্চ থাকে, তার ডেলিভারি প্রেশার কি একটু লো থাকে। তারপর ফ্লো রেট ইজ লো, এটা বাতাস প্রবাহের যে মাত্রা এটা একটু কি কম থাকে, এখানে কি বাতাস প্রবাহের মাত্রা কি বেশি থাকে রোটারি কম্প্রেসরে। তারপর স্পিড অফ কম্প্রেসর ইজ লো বিকজ অফ আনব্যালেন্স ফোর্স, এখানে কি ফোর্স যেহেতু ভিন্নতা থাকে, তাহলে কি তাদের যে গতি থাকে এই গতিটা কি আনব্যালেন্স থাকে, বিভিন্ন সময় কি বিভিন্ন ধরনের হয়ে থাকে, এখানে আমার গতিটা কি সমান থাকে। তারপর হচ্ছে রেসিপিউটিং এয়ার কম্প্রেসর, এখানে কি বিভিন্ন ধরনের মুভিং পার্টস আছে, আর এখানে কি রোটারি কম্প্রেসরে কি কম মুভিং পার্টস আছে। তারপর ইট নিড প্রপার লুব্রিকেশন, এই রেসিপিউটিং কম্প্রেসরে কি তোমার লুব্রিকেশন অবস্থাটা খুব ভালো হইতে হয়, এবং কি মেনটেন্যান্স খরচটাকে একটু বেশি। এই রোটারি কম্প্রেসরে যেহেতু কি যন্ত্রাংশ কম, তাহলে কি এখানে কি মেনটেন্যান্স খরচটাও কি কম হবে আলটিমেটলি। তারপর হচ্ছে ডিউ টু লো স্পিড রেশন ইট ক্যান বি ডিরেক্টলি কাপল টু প্রাইম ওভার বাট ইট রিকোয়ার্স রিডাকশন অফ স্পিড, যেহেতু কি এটা কি লো স্পিড, এটা কি সহজেই কি অন্য একটি জিনিসের সাথে সহজেই কি যুক্ত হতে পারে, কিন্তু কি স্পিড কমে যায়। তারপর হচ্ছে রোটারি এয়ার কম্প্রেসর ক্যান বি ডিরেক্টলি কাপল অফ প্রাইম ওভার, এটাও কি কোনো একটি প্রাইম মুভারের সাহায্যে। প্রাইম মুভার কি, যার সাহায্যে কোনো একটি যন্ত্রকে বা কোনো একটি ইঞ্জিনকে আমি যখন চালাবো সেটাই হচ্ছে কি প্রাইম মুভার। এই কম্প্রেসরের রেসিপিউটিং বা রোটারি কম্প্রেসরগুলোকে সহজেই কি অন্য একটি প্রাইম মুভারের সাহায্যে কি যুক্ত হতে পারে। তো এটা হচ্ছে কি রেসিপিউটিং এবং রোটারি কম্প্রেসরের মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে ব্লোয়ার, ব্লোয়ার কি আসলে, তো ব্লোয়ার সম্বন্ধে আমরা আলোচনা করব এখন। তো ব্লোয়ার কি আসলে, আমরা দেখবো যে বাসা বাড়িতে বিভিন্ন ধরনের একজস্ট ফ্যান দেখে থাকি, তাই না। এই একজস্ট ফ্যানগুলো কি কি করে আমার ভিতরের বাতাসকে কি বাইরে বের করে দেয়, ধাক্কা দিয়ে কি বাইরে বের করে দেয়। আর এই ব্লোয়ারটা কি কাজ করে দেখো, যে ব্লোয়ার হচ্ছে কি আমার এই বয়লারের ভিতরে যে পরিমাণ কি বাতাস প্রয়োজন হয়, তো স্বাভাবিকভাবে বা বায়ুমণ্ডলীয় যে চাপ আছে সেই চাপে কি সেই পরিমাণ বাতাস আমার বয়লারের ভিতরে প্রবেশ করে না, এই জন্য কি আমার অগ্নি প্রজ্বলনে বিঘ্ন সৃষ্টি হয় এবং কি কম পরিমাণ অগ্নি প্রজ্বলন হয়। এই জন্য আমি কি করব, একটি ব্লোয়ার ব্যবহার করব, যে ব্লোয়ারটা কি বাইরে থেকে কি একটি বাতাস টেনে, বাইরে থেকে বাতাস টেনে ভিতরে সে কি প্রবেশ করাবে। আমাদের যে বয়লারটা আছে হিট ইঞ্জিনের এখানে কি একটি ব্লোয়ার আছে, যার সাহায্যে আমি বাইরে থেকে বাতাসটা টেনে ভিতরে প্রবেশ করাচ্ছি অগ্নি প্রজ্বলনের জন্য অথবা কি কম্বাশনের জন্য। দাও যে ব্লোয়ার ইজ সাপ্লাই ইজ এ হিউজ ফ্লো অফ এয়ার অর গ্যাস টু দ্য কি ভেরিয়াস প্রসেস ইন দ্য কি ইন্ডাস্ট্রিজ, মানে আমি ইন্ডাস্ট্রিতে কি বিভিন্ন ধরনের ব্লোয়ার ব্যবহার করতে পারি, বিভিন্ন কাজে আমি ব্লোয়ার ব্যবহার করতে পারি, আমি জেনারেটর সেকশনে ব্লোয়ার ব্যবহার করতে পারি, বয়লারে ব্লোয়ার ব্যবহার করতে পারি। আমার যেই জায়গায় কি বেশি পরিমাণ বাতাস প্রয়োজন আছে, বায়ুমণ্ডলীয় চাপে সেই বাতাসকে আমার সাপ্লাই দেওয়া সম্ভব না, সেই ক্ষেত্রে কি আমি ব্লোয়ারের সাহায্যে বাইরে থেকে বাতাস টেনে নিয়ে আসবো। তো এটা হচ্ছে কি একটি ব্লোয়ার, হ্যাঁ, এই পথ দিয়ে কি বাতাস প্রবেশ করে।
দেখো যে ব্লোয়ার আসলে কিভাবে কাজটা করে, যে ব্লোয়ার এতে একটি কি রুটর থাকে, ব্লোয়ারের মধ্যে কি একটি রুটর থাকবে, রুটর থাকলে কি দেখবে পাম্পে কি একটি ইম্পেলার থাকে না, একটি ইম্পেলার থাকে। এই ইম্পেলারটা ঘুরে যখন তখন কি তার মধ্যে একটি শূন্যতা তৈরি হয়, এই শূন্যতার টানেই কিন্তু বাইরে থেকে পানি তার ভিতরে প্রবেশ করে। তো এই ব্লোয়ারের মধ্যে কি একটি রুটর থাকে যা ইম্পেলার নামে পরিচিত। ইম্পেলার কতগুলো কি বাঁকা ব্যান প্রতিসম অবস্থায় কি লাগানো থাকে। ইম্পেলারটিকে একটি কি এয়ারটাইট বলিউড কেসিং এর ভেতর কি ঘুরে, বলিউড কেসিং এর একটি প্রবেশ পথ এবং নির্গমন পথ থাকে। এখানে কি দুইটি পথ থাকে, একটি প্রবেশ পথ। এই রুটর যখন ঘুরবে তখন কি রুটরের ভিতরে তখন একটা বায়ু শূন্যতা তৈরি হবে, এই বায়ু শূন্যতার টানে কি বাইরে থেকে বাতাসটা ভিতরে কি প্রবেশ করবে, এবং বাইরে থেকে বাতাসটা ভিতরে প্রবেশ করার পরে সেই বাতাসকে সে কি চাপযুক্ত করে আউটলাইনের মাধ্যমে কি বাইরে বের করে দেবে। কম্প্রেসরের কেসিং ত্যাগ করার পর বাতাসের গতিশক্তি চাপ শক্তিতে পরিণত হয়। অর্থাৎ যখন আমি বাতাসটা কি ব্লোয়ারের সাহায্যে টানতেছি তখন তার একটা গতিশক্তি ছিল, এবং যখন আমি তার থেকে এই ব্লোয়ার থেকে বাতাসটাকে আমি বের করে দিচ্ছি তাকে একটি কি চাপ প্রয়োগ করে বা তাকে চাপযুক্ত করে কি আমি বাতাসটা বের করে দিচ্ছি, তখন তার মধ্যে একটি চাপ শক্তি কাজ করে। যান্ত্রিক শক্তির সাহায্যে ইম্পেলার যখন ঘুরতে থাকে, এখন এই ব্লোয়ারটাকে আমি কীভাবে চালাবো, ব্লোয়ারটা তো এমনিতেই চলবে না। যেরকম আমি কি কম্প্রেসরের কি পিস্টনকে মুভমেন্ট করার জন্য কি আমি একটি মোটর ব্যবহার করছি, তো এই ব্লোয়ারকে চালানোর জন্য কি আমি একটি যান্ত্রিক শক্তি ব্যবহার করব যে আমার ব্লোয়ারের এই রুটরকে ঘুরিয়ে দিবে। যান্ত্রিক শক্তির সাহায্যে ইম্পেলার যখন কি ঘুরতে থাকে তখন কি ইম্পেলারের আইতে শূন্যতা সৃষ্টি হয় এবং বায়ুমণ্ডল থেকে বায়ু টেনে নিয়ে আসে। সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে কি বাতাসের চাপ বেড়ে যায় এবং কি ডিফিউজারের উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য বল প্রয়োগ করে। ডিফিউজারের উপর দিয়ে বাতাস অতিক্রম করার সময় এর চাপ কি পুনরায় বৃদ্ধি পায় এবং এই চাপযুক্ত বাতাস কি আমার আউটলাইন দিয়ে বাইরে বের হয়ে যায়। এরকমভাবে একটি ব্লোয়ার বাতাস বাইরে থেকে টেনে ইঞ্জিন সিলিন্ডারের বা আমার যে বয়লারের যে কম্বাসন চেম্বার আছে এই কম্বাসন চেম্বারের মধ্যে কি প্রবেশ করায়। তাহলে কি আমি আমার যে পরিমাণ বাতাস প্রয়োজন সেই পরিমাণ বাতাসটাকে আমি পেয়ে থাকবো। এরকমভাবে কি আমার ব্লোয়ার আমার বাতাস সরবরাহে সাহায্য করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখনও আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি এয়ার প্রিহিটার। এই ব্লোয়ারের সাহায্যে যে আমি বাতাস প্রবেশ করতেছি, এই বাতাস কি ঠান্ডা বাতাস। বায়ুমণ্ডলে আমাদের বাতাসের একটা স্বাভাবিক তাপমাত্রা থাকে, সেরকম কি বায়ুমণ্ডলের যে স্বাভাবিক তাপমাত্রা 27-28, এখন যে তাপমাত্রা সেরকম তাপমাত্রা থাকে বাতাসেরও, তো 27-28 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। এই 27-28 ডিগ্রি সেন্টিগ্রেডের বাতাস যখন আমি ভিতরে প্রবেশ করাই তখন কি সেই বাতাসকে অগ্নি প্রজ্বলন করতে আমার বেশি পরিমাণ সময় প্রয়োজন হয়, বেশি পরিমাণ কি ফুয়েল প্রয়োজন হয়। এই বাতাস যদি কি একটু তাপীয় অবস্থায় ভিতরে প্রবেশ করানো যায় তাহলে কি এর থেকে আমি বেশি পরিমাণ আউটপুট পাবো, আমার ফুয়েল খরচটা কি 5-10% কমে যাবে। কারণ হচ্ছে কি পূর্বে থেকে বাতাস কি তাপীয় অবস্থায় আছে, এই তাপীয় বাতাসের মধ্যে কি আমি সহজে কি কম্বাসন সৃষ্টি করতে পারবো, কম্বাসন ক্রিয়া সংগঠিত করতে পারবো। তো এই কাজটি করার জন্য কি আমি যে জিনিসটি ব্যবহার করব সেটি হচ্ছে কি এয়ার প্রিহিটার। অর্থাৎ আমরা বুঝতেই পারছি এয়ার অর্থাৎ বাতাস, আর প্রিহিটার হচ্ছে কি মানে পূর্বে, প্রি হচ্ছে কি পূর্বে, মানে বাতাস প্রবেশের পূর্বে এই প্রিহিটারের সাহায্যে কি আমি বাতাসকে তাপীয় করে তারপর হচ্ছে কি আমি বয়লারের কম্বাসন চেম্বারে কি প্রবেশ করাবো। তো এই প্রিহিটারের সাহায্যে আমি কীভাবে বাতাসকে তাপীয় করবো, দেখো এখানে কি আমার বয়লারে কি আমার একটি পুরা গ্যাস আছে না, যখন আমি কম্বাসন উৎপন্ন করতেছি বা কম্বাসন ক্রিয়া সংগঠিত করতেছি তখন তার মধ্যে একটি পুরা গ্যাস তৈরি হচ্ছে না। এই পুরা গ্যাস কী করতেছি আমি বায়ুমণ্ডলে কিন্তু ছেড়ে দিচ্ছি, হ্যাঁ চিমনির সাহায্যে কি আমি বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছি। এই বায়ুমণ্ডলে যখন আমি ছেড়ে দিচ্ছি তখন ওই পুরা গ্যাসের মধ্যে কিন্তু তাপ থাকে, সেই তাপকে আমি কাজে লাগিয়ে এই এয়ার প্রিহিটারের সাহায্যে কি আমি এয়ারকে উত্তপ্ত করে তারপর হচ্ছে বয়লারের কম্বাসন চেম্বারে প্রবেশ করাবো। সেটা দেখো কীভাবে, এই যে একজস্ট যে পাইপটা আছে অথবা কি যে পাইপের মাধ্যমে কি বয়লার থেকে পুরা গ্যাস বায়ুমণ্ডলে বের হয়ে যায়, সেই পাইপ থেকে কিছু পুরা গ্যাসকে কি আমি এয়ার প্রিহিটার, এগুলো কি কতগুলো টিউব, আসলে এয়ার প্রিহিটার কতগুলো টিউব, এই টিউবের চারপাশ দিয়ে কি আমি প্রবেশ করাবো। আর টিউবের ভিতরে থাকবে হচ্ছে কি বাতাস। যখন টিউবের চারপাশে কি তাপ থাকবে এবং ভিতরে কি বাতাস থাকবে তাহলে কি সেই তাপের সংস্পর্শে কি বাতাসগুলো কি তাপীয় হবে। এই তাপীয় বাতাসকে আমি কি দেখো এদিক দিয়ে কি ফ্লো গ্যাস প্রবেশ করতেছে, এগুলো হচ্ছে কি টিউব, এগুলো হচ্ছে টিউব, তারপর হচ্ছে এই টিউবের চারপাশে কি ফ্লো গ্যাসটা কি ঘোরাফেরা করতেছে, তখন কি এই টিউবের ভিতরে থাকা বাতাস কি তাপীয় হচ্ছে, এই তাপীয় বাতাস কি এই হট এয়ার আউটলাইন দিয়ে কি বাইরে বের হয়ে যাচ্ছে। তাহলে কি আমি একটি তাপীয় বাতাস পাচ্ছি। এই তাপীয় বাতাসকে আমি বয়লারের
কম্বাসন চেম্বারে ব্যবহার করব অগ্নি প্রজ্বলনের জন্য, তাহলে কি আমার জ্বালানি খরচ কি 5 থেকে 10% কমে যাবে, এমনকি সময়ের অপচয় রোধ হবে, এবং কি যে ফুয়েলটা থাকবে কেরোসিন, ডিজেল বা যেই ফুয়েলটা আমি ব্যবহার করি বয়লারে, সেই ফুয়েলটা কি অপুরা থাকবে না। ঠিক আছে, তো এটা হচ্ছিল আমার কি এয়ার প্রিহিটার। তারপর আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব, ফার্নেস। ফার্নেস অর্থ হচ্ছে কি চুল্লি, অর্থাৎ যে জায়গাটায় আমার বয়লারের অগ্নি প্রজ্বলন সংঘটিত হয় সেটি হচ্ছে কি ফার্নেস। এই ফার্নেস বিভিন্ন ধরনের হয়ে থাকে। বয়লারে যে ফার্নেসগুলো ব্যবহার করা হয় সচরাচর, এগুলো কি বিভিন্ন ধরনের ফার্নেস ব্যবহার করা হয়। তো তার মধ্যে একটি হচ্ছে কি সাইক্লোন ফার্নেস। সাইক্লোন অর্থ কি আমরা কি জানি? সাইক্লোন মানে কি জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়, এরকম টাইপের কিছু না। সাইক্লোন হচ্ছে ঘূর্ণিঝড়, যেখানে কি ঘূর্ণি পাকের ন্যায় কি বাতাসকে আমি ভিতরে প্রবেশ করাবো, সেই বাতাসের মধ্যে কি আমি একটি ফুয়েল দিব বা জ্বালানি দিব, সেই জ্বালানিকে আমি প্রজ্বলন ঘটাবো। ফার্নেস হচ্ছে কি একটা চুল্লি, অর্থাৎ কি যেখানে কি আমার বয়লারের দহন ক্রিয়া সংঘটিত হয়, সেটাই হচ্ছে কি ফার্নেস। হ্যাঁ, এই ফার্নেস একজন লিখছে কি স্যার ব্লোয়ারের কোন অংশ থাকে? তো ব্লোয়ারের আমরা যে অংশগুলো নিয়ে আলোচনা করছি, আমার মনে হয় যে এখন এই প্রশ্নটা হয়তো তোমার থাকবে না, যে ব্লোয়ারের মধ্যে যে অংশগুলো থাকে আমরা কি আলোচনা করেছি, যে ব্লোয়ারের মধ্যে একটি রুটর থাকে, একটি ব্যান থাকে, তারপর যে ব্লোয়ারের মধ্যে কেসিং থাকে, এইসব জিনিসগুলো থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে কি মানে একটি সাইক্লোন ফার্নেস নিয়ে আমরা আলোচনা করব। এই সাইক্লোন ফার্নেস আসলে কিভাবে কাজ করে। তো বয়লারে আমাদের জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয়ে থাকে? যে বয়লারে কিন্তু জ্বালানি হিসেবে বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার করা হতে পারে। কেরোসিন ব্যবহার করা হতে পারে, ডিজেল ব্যবহার করা হতে পারে, গ্যাস ব্যবহার করা হতে পারে, অথবা হচ্ছে কি আমার যে গুঁড়া কয়লা আছে সেই কয়লাও কিন্তু ব্যবহার করা হইতে পারে। এই সাইক্লোন ফার্নেসে মূলত হচ্ছে কি আমার কয়লা ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে। তো জ্বালানি হিসেবে কি আমার জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করা হয়েছে, তারপর কি লাগবে আমার বাতাস লাগবে, অক্সিজেন লাগবে। তো অক্সিজেন মানে কিছু বাতাস লাগবে, তারপর হচ্ছে কি আমার একটি পরিমিত তাপ লাগবে। তো এই সাইক্লোন ফার্নেসের মধ্যে এই তিনটা জিনিসকে আমি কিভাবে কি অগ্নি প্রজ্বলন সংগঠিত করব। দেখো যে গুঁড়া কয়লা এই ধরনের ফার্নেসে কি দহন করা বা দহন বস্তু হিসেবে ব্যবহার করা হয়। যে কোলগুলো আছে, গুঁড়া কোলগুলা বা গুঁড়া কয়লা আছে, সেগুলো কি এই ফার্নেসে ব্যবহার করব আমি জ্বালানি হিসেবে। তাহলে কি গুঁড়া কয়লা আমি বাতাসের সাহায্যে কি মিশ্রণ করব। হ্যাঁ, এই বাতাসের সাহায্যে গুঁড়া কয়লা আমি মিশ্রণ কীভাবে করবো আসলে? যদি আমার একটি ফার্নেস থাকে, দেখো আমি একটি চিত্র দেখাই। এই দেখো, এটি আমরা সাইক্লোন ফার্নেস দেখতে পাচ্ছি। দেখো এই দিক দিয়ে কি প্রবেশ করতেছে? পালভারাইজ কোল, অর্থাৎ কি গুঁড়া কয়লা। হ্যাঁ, এদিক থেকে আমি গুঁড়া কয়লা প্রবেশ করাচ্ছি। তারপর হচ্ছে কি এদিকে হচ্ছে কি আমার বার্নার, এদিক দিয়ে কি আমি হিট দিচ্ছি। হ্যাঁ, এদিক দিয়ে আমি হিট দিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে কি আমার কি আর এখন কি লাগবে? যে বাতাস প্রবেশ করানো লাগবে। এই বাতাস প্রবেশ করানোর জন্য কি আমি এই পথটা বেছে নিলাম, যে এই পথ দিয়ে কি আমি বাতাস প্রবেশ করাবো। তারপর হচ্ছে এই পথ দিয়ে কি আমি অগ্নি প্রজ্বলন সংঘটিত করব, আর এই পথ দিয়ে হচ্ছে কি আমি গুঁড়া কয়লা ভিতরে প্রবেশ করাবো। তাহলে কি এই গুঁড়া কয়লা যখন ভিতরে প্রবেশ করতেছে কি, যদি এখানে কি একটি চাপ থাকে, সেই চাপে কি সেই দিক দিয়ে চলে যাবে। এই চাপে যদি সোজা চলে যায়, তাহলে কি পুরো জায়গাটায় কি অগ্নি প্রজ্বলন সংঘটিত হবে না। এই পুরো জায়গায় বা পুরো ফার্নেসের মধ্যে অগ্নি প্রজ্বলন সংঘটিত করার জন্য এই বাতাসকে আমি কি করব? একটি ব্লোয়ারের সাহায্যে চাপযুক্ত করব। মানে আমি বাতাসকে কি চাপ দিব। এই বাতাসকে চাপ দিলে তখন কি বাতাসটা কি এই সাইক্লোন আকারে মানে ঘূর্ণিঝড় আকারে কি এর চারপাশে কি ঘুরতে থাকবে এবং গুঁড়া কয়লাগুলোর সাথে কি মিশ্রণ তৈরি করবে। এই গুঁড়া কয়লার মধ্যে যখন কি মিশ্রণ তৈরি করবে, সেই মিশ্রণের মধ্যে কি আমি এই দিক থেকে কি অগ্নি প্রজ্বলন সংঘটিত করব। তখন কি বাতাস এবং এই গুঁড়া কয়লার মধ্যে একটি অগ্নি প্রজ্বলন সংঘটিত হবে, কম্বাসন হবে। তখন কি একটি তাপ উৎপন্ন হবে, সেই তাপকে আমি বয়লারে কি পানি গরম করার জন্য বা স্টিম উৎপন্ন করার জন্য ব্যবহার করব। তাহলে কি আমার কথা ক্লিয়ার? এই সাইক্লোন ফার্নেস কি জন্য নাম করা হয়েছে? এখানে কি যে বাতাসগুলো কি যখন কি ঘুরে তখন কি ঘূর্ণিপাক আকারে কি ঘুরতে থাকে, এই জন্য কি এর নামকরণ করা হয়েছে কি সাইক্লোন ফার্নেস। হ্যাঁ, এই দিক থেকে আমি বাতাস প্রবেশ করাচ্ছি, যে বাতাসটা প্রবেশ করাচ্ছি সেই বাতাসকে আমি অধিক চাপে প্রবেশ করাচ্ছি। অধিক চাপে প্রবেশ করলে কী হবে? এই দিক থেকে যে গুঁড়া কয়লাগুলো আসতেছে, সেই গুঁড়া কয়লাগুলোকে এই বাতাসের চাপে কি তার দিক থেকে ছড়ায় যাবে। এই ছড়ানো গুঁড়া কয়লার মধ্যে কি আমি এই দিক থেকে কি বার্নারের সাহায্যে আগুন ধরিয়ে দিচ্ছি। আগুন ধরলে তার মধ্যে একটি কি কম্বাসন হবে, সেই কম্বাসনে কি একটি তাপ উৎপন্ন হবে, সেই তাপকে আমি এই দিক থেকে নিয়ে তারপর থেকে আমি
বয়লারের ভিতরে প্রবেশ করাবো, তারপর হচ্ছে সেখানে কি স্টিম উৎপন্ন হবে। তো এটা হচ্ছে একটি সাইক্লোন ফার্নেস বয়লার, অর্থাৎ কি এই বয়লারকে আমার ফার্নেস হিসেবে একটি সাইক্লোন ফার্নেস ব্যবহার করা হয়। এই সাইক্লোন ফার্নেসে মূলত হচ্ছে কি জ্বালানি হিসেবে গুঁড়া কয়লা ব্যবহার করা হয়। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে হবে। আমাদের ক্লাসের সময় প্রায় শেষ, আর মাত্র 10 মিনিট আছে আমাদের ক্লাসের সময়। তো আমাদের আরও কিছু স্লাইড আছে, সেই স্লাইডগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যারা এখনও আমাকে নতুনভাবে শুনছো, তো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এখন যারা জয়েন করছো তারাকে নিজের রুল, পর্ব, শিপ এই তিনটা জিনিস আমাকে কমান্ডে জানিয়ে দিবে। তো আমরা ফার্নেস সম্বন্ধে আলোচনা করলাম। দেখো আমরা যে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি, যদিও ক্লাস আরম্ভ হয় সামনের মাসে বা কোনো এক মাসে, তাহলে কিন্তু এই জিনিসগুলো নিয়ে কি আমরা পুনরায় কিন্তু আলোচনা করার সুযোগ পাবো না। তো আমরা যে এই অনলাইন ক্লাস করাচ্ছি, এটাতে কিন্তু আমরাও শ্রম দিচ্ছি, তোমরাও শ্রম দিচ্ছ। তো এই শ্রমটা তখনই সার্থক হবে যখন তোমরা জিনিসটা বুঝতে পারবে। আর এই বোঝাটা হচ্ছে কি যখন তুমি পরীক্ষায় ভালো করতে পারবে। তো এটাই মনে করো যে শেষ পড়া এই সেমিস্টারের জন্য, এরকমভাবে তুমি বুঝে নাও। তো এই পড়া দিয়ে যেন তুমি কি পরীক্ষা দিতে পারো, সেরকম প্রিপারেশন তোমার মধ্যে কি থাকতে হবে। তো এখানে কি যেরকম প্রশ্ন আসতে পারে, মনে করো যে সাইক্লোন ফার্নেসের চিত্রসহ কার্যপ্রণালী বর্ণনা করো, তারপর হচ্ছে একটি মাল্টি স্টেজ এয়ার কম্প্রেসারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো, তারপর হচ্ছে একটি ব্লোয়ারের কাজ কি, একটি ব্লোয়ারের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ দেখাও। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কি আমাদের আসতে পারে। হ্যাঁ, তো এইগুলো তোমাদের সম্বন্ধে ধারণা থাকতে আমরা যে আলোচনা করতেছি, এই আলোচনার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে, বোঝার ঘাটতি থাকে, আমাকে প্রশ্ন করলে আমি সেটা বোঝানোর চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ। এরপরে আমরা যে ফার্নেসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টিম জেট হিটার। এই স্টিম জেট বার্নার, এটি হচ্ছে কি একটি বার্নার। এখানে কি স্টিম ব্যবহার করা হয় বার্নারের। আমরা যে ব্লোয়ারের সাহায্যে কি বাতাসকে বিভিন্নভাবে ছড়াই দিয়েছি সাইক্লোন ফার্নেসে, এখানে কি স্টিম ব্যবহার করব আমি। যে সেভারাল টাইপস অফ স্টিম জেট হিটার আর অ্যাভেলেবেল অল থ্রু দিয়ার ডিজাইন ভেরি। বিভিন্ন ধরনের স্টিম জেট বার্নার আছে, এটা তাদের ডিজাইনের উপর নির্ভর করে তাদেরকে তৈরি করা হয়েছে। যে অপারেটিং প্রিন্সিপাল অফ কি জেট পাম্প, টিপিক্যালি স্টিম জেট হিটার ইনক্লুড এ ইনলেট ফর দ্য কি লিকুইড টু দ্য হিটার স্টিম ইনলেট সেকশন। তো নর্মালি এই স্টিম যেহেতু স্টিম জেট বার্নার যেহেতু, তো এর প্রবেশ পথে কি প্রথমে কি আমার স্টিম প্রবেশ করবে, তরল কি স্টিম প্রবেশ করবে। হোয়ার স্টিম ইজ ইন্ট্রোডিউস আন্ডার প্রেশার, যখন স্টিমটা প্রবেশ করে তখন কি স্টিমের মধ্যে কি প্রেশারটা কি কম থাকে, এবং এই ডিসচার্জ হোয়ার দ্য হিটেড লিকুইড অ্যান্ড কন্ডেন্সেড স্টিম লেভেল দ্য হিটার। এই স্টিম কি করবে, এই যখন আমি কোনো স্টিম জেট বার্নারে লিকুইড হিসেবে স্টিমকে প্রবেশ করবো, সেই স্টিমের মধ্যে কি তাপ থাকে, সেই স্টিমের তাপেই কিন্তু কি আমার বাতাস তাপীয় হবে। বাতাস তাপীয় হলে কি সেই তাপীয় বাতাসকে আমি কি বয়লারে ব্যবহার করব। আমি এয়ার পিরিটারের সাহায্যে কি বাতাসকে তাপীয় করতে পারি, এবং স্টিম জেটের সাহায্যে কি বাতাসকে তাপীয় করতে পারি। যদি আমরা একটি চিত্র দেখি যে স্টিম জেট বার্নারটা আসলে কেমন হয়, দেখো যে এটা হচ্ছে কি একটা বার্নার বডি, তারপর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে কি অয়েল সাপ্লাই, মানে কি অয়েল বলতে কি আমার যে বয়লার যে অয়েল হবে না, এটা হচ্ছে কি ফুয়েল হবে। বয়লারে যে আমি জ্বালানি ব্যবহার করবো সেটা হচ্ছে কি ফুয়েল। এদিক দিয়ে কি আমি জ্বালানি প্রবেশ করাবো, তারপর হচ্ছে কি এইখানে কি বিভিন্ন ধরনের প্লেট আছে, এই সুইল প্লেট থাকবে, তারপর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে ওরিফিস থাকবে, তারপর হচ্ছে এটা হচ্ছে কি একটি চেম্বার, তারপর হচ্ছে ওরিফিস প্লেট, তারপর হচ্ছে ক্যাপ নাউট ফুয়েল পোর্ট। তো এই দিক থেকে যখন আমি কি ফুয়েল প্রবেশ করাবো, আর যখন কি আমি এই ফুয়েলের মধ্যে কি আমি জেট বার্নারের সাহায্যে বা জেটের সাহায্যে কি আমি তাপ প্রদান করব, এবং তার মধ্যে কি আমি বাতাস প্রবেশ করাবো। সেই বাতাসের মধ্যে এই ফুয়েল যখন মিশ্রণ হবে, এবং যদি অন্য কোনো মাধ্যমে তার মধ্যে কি প্রজ্বলন ঘটানো হয়, তখন কি সেই প্রজ্বলনের দ্বারা কি তার মধ্যে একটি তাপ উৎপন্ন হবে। সেই তাপ কি আমি বয়লারে স্টিম উৎপাদন কাজে ব্যবহার করতে পারি। তো এই স্টিম জেট বার্নার নর্মালি কম ব্যবহার করা হয়, সাইক্লোন ফার্নেসগুলো কি আমাদের এখানে বেশি ব্যবহার করা হয়। বা হচ্ছে কি নর্মাল যে কম্বাসন চেম্বার আছে, সেই কম্বাসন চেম্বার আলাদা থাকে। এই কম্বাসন চেম্বারে কি আমার অগ্নি প্রজ্বলন হয়ে তাপ উৎপন্ন হয়, সেই তাপটাকে আমি টিউবের মধ্যে প্রবেশ করাই। এভাবে কি আমি বয়লারে তাপ উৎপন্ন করে সেই তাপ দিয়ে কি পানিকে গরম করে বাষ্প উৎপন্ন করতে পারি। তারপর হচ্ছে কি একটি সার্ভো মোটর, দেখো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে একটি সার্ভো মোটরের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করে, এরকম একটি প্রশ্ন আসতে পারে। যে সার্ভো মোটর কি আসলে, সার্ভো মোটর হচ্ছে কি এমন একটি মোটর যেটা দ্বারা কি আমি সবসময় কি বয়লারের যে
দহন ক্রিয়া হচ্ছে সেটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটাকে আমি কন্ট্রোল করব বা সেটাকে আমি মনিটরিং করব। এই মনিটরিং করার জন্য কি আমি সার্ভো মোটর ব্যবহার করব। এই সার্ভো মোটরের সাহায্যে আমি বুঝতে পারবো যে আমার বয়লারে কি দহন ক্রিয়া সঠিকভাবে হচ্ছে কিনা। এই সার্ভো মোটর কি এটা এমন এক প্রকার পদ্ধতি যা খুব সহজে কি প্রোগ্রামযোগ্য এবং বয়লার বার্নার বা লোডের চাহিদা অনুযায়ী কি তাপমাত্রার তারতম্য 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা তারতম্য পর্যন্ত সে কি বুঝতে পারে। অর্থাৎ কি এই সার্ভো মোটর ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে বয়লারে আমার কম্বাসনটা সঠিকভাবে হচ্ছে কিনা সে এই জিনিসটাকে মনিটরিং করবে। সে কীভাবে সেটা মনিটরিং করবে? সে একজোস্ট গ্যাসের তাপমাত্রা নির্ধারণ করবে। সে কি বয়লারে কি স্টিমের যে তাপ আছে সেই তাপটা সে কি মেপে দেখবে। এখানে কি এই যে কাজটা সে করে বা মনিটরিংগুলো করে, এই মনিটরিং করার জন্য সে কি বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করে। বিভিন্ন ধরনের সেন্সরের সাহায্যে সে বিভিন্ন তথ্য উপাত্ত সে কি সংগ্রহ করে। এই তথ্য উপাত্ত সংগ্রহের পরে সে কি কম্বাসনটা কি নিয়ন্ত্রণ করে। মনে করো যে বয়লারে দেখা যাচ্ছে যে কি একজোস্ট গ্যাসের টেম্পারেচার কম, তাহলে কি বয়লারে যে তাপ উৎপন্ন হচ্ছে সেই তাপের মাত্রা কি কম। এই তাপের মাত্রা বাড়ানোর জন্য কি করতে হবে? আমার কি ফুয়েলকে বাড়াইতে হবে, বাতাসকে বাড়াইতে হবে। তখন সে বিভিন্ন বাল্বকে অপারেট করবে যে বয়লারে কি যেহেতু তাপমাত্রা কম হচ্ছে তাহলে হয়তো কি জ্বালানি কম প্রবেশ করতেছে অথবা কি বাতাস কম প্রবেশ করতেছে, তখন কি সেগুলোকে সে বাড়িয়ে দেখবে। সে কি জ্বালানির যে দহন ক্রিয়া যেটা আছে সেটাকে সে আরও বাড়িয়ে দেবে। এতে কি বেশি পরিমাণ কি তাপ উৎপন্ন হবে। অর্থাৎ সে বিভিন্ন সেন্সরের সাহায্যে বিভিন্ন ধরনের ডাটা সে কালেক্ট করবে। ডাটাগুলো কালেক্ট করার পরে সে কি সেই অনুযায়ী কি ব্যবস্থা গ্রহণ করে বয়লারে কি অগ্নি প্রজ্বলন ক্রিয়া সংগঠিত করবে। যদি কোনো কারণে কোনো সিস্টেমের সমস্যা থাকে সেই সিস্টেমগুলো সে কি ডিটেক্ট করবে এবং সেই অনুযায়ী কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। নর্মালি এটা কি সিএনসি মেশিন এবং অটোমেটেড ম্যানুফ্যাকচারিং যেগুলো আছে বা রোবোটিক্স যে জিনিসগুলো আছে এইসব জিনিসই কি এই সার্ভো মোটর ব্যবহার করা হয়। বয়লারে আমাদের অধিক দক্ষতা পাওয়ার জন্য কি আমরা এই সার্ভো মোটর ব্যবহার করে থাকি। তো এটাই হচ্ছে কি সার্ভো মোটরের কাজ। আমরা দেখো একটি যদি চিত্র দেখি সার্ভো মোটর, দেখো এইখানে কি অগ্নি প্রজ্বলন হচ্ছে বয়লারে। তো এই অগ্নি প্রজ্বলনের হওয়ার দেখো এই দিক দিয়ে কি আমি অগ্নি প্রজ্বলন করাচ্ছি এই বার্নারের সাহায্যে। তারপর হচ্ছে এই দিক দিয়ে কি আমার বাতাস প্রবেশ করতেছে, এই যে ফ্যান আছে তারপর এই দিক দিয়ে বাতাস প্রবেশ করতেছে, আবার এই দিক দিয়ে কি জ্বালানি প্রবেশ করতেছে, তারপর এই দিক দিয়ে কি আমি ফায়ারিং সংগঠিত করাচ্ছি। এই যে এই অগ্নি প্রজ্বলন করার ফলে যে তাপটা উৎপন্ন হবে সেই তাপটা কি বয়লারের জন্য যথেষ্ট কিনা সে কি এটা মনিটরিং করবে। সে কি এটা মেপে দেখবে সার্ভো মোটর বিভিন্ন সেন্সরের সাহায্যে মেপে দেখে যদি এইখানে কি পর্যাপ্ত পরিমাণ কি তাপ না থাকে তাহলে যে বিভিন্ন সিস্টেমগুলো আছে, মনে করো যে এটা বাতাস কন্ট্রোলিং বাল্ব, তো এই বাতাস কন্ট্রোলিং বাল্বে সে আরেকটু কি বেশি পরিমাণ খুলে দেবে। এটা হয়তো 30% খোলা আছে, তখন সে কী করবে 40% এটাকে খুলে দিবে। খুলে দিয়ে কি বেশি পরিমাণ কি বাতাস প্রবেশ করাবে। মানে এই দিক দিয়ে মনে করো জ্বালানি প্রবেশ করতেছে, তাহলে কি এই জ্বালানি যে বাল্বটা আছে সেই বাল্বটাকে আরেকটু সে খুলে দেবে। সে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে খুলে দিলে কী হবে, একটু বেশি পরিমাণ কি জ্বালানি প্রবেশ করবে। প্রবেশ করলে কী হবে, বেশি পরিমাণ কি তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, এই যে এই দিক দিয়ে প্রজ্বলন হওয়ার পরে কি এই একজোস্ট গ্যাস দিয়ে কি সেটা বাইরে বের হয়ে যাবে। একজোস্ট গ্যাস দিয়ে যখন বের হয়ে যাবে এই একজোস্ট গ্যাসের তাপমাত্রা সে কি পরিমাপ করবে এই একটি সেন্সরের সাহায্যে, যার ফলে সে বুঝতে পারে যে আমার এই বয়লারের ভিতরে যে দহন ক্রিয়া সংঘটিত হচ্ছে এই দহন ক্রিয়াটা কি পর্যাপ্ত পরিমাণে হচ্ছে কিনা বা সঠিকভাবে হচ্ছে কিনা সেই অনুযায়ী কি সে ব্যবস্থা নিতে পারে। এখানে এই সব মনিটরিং করার জন্য সে কি বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করে থাকে। যেমন কি বাতাস প্রবেশ করার জন্য কি মানে আমাদের নর্মালি যে বাতাস আমরা এয়ার কম্প্রেসারের সাহায্যে প্রবেশ করাই সেই বাতাস হয়তো কি পর্যাপ্ত না হইতে পারে, তো সেই ক্ষেত্রে সে কি আরেকটি ফোর্সড ফ্যান ব্যবহার করতে পারে যে ফ্যানের সাহায্যে কি আমি কি আরও বেশি পরিমাণ কি বাতাস বাইরে থেকে টেনে ভিতরে কি প্রবেশ করাবো। এরকম কি সে কি বিভিন্ন ধরনের সেন্সরের সাহায্যে কি সে কি বিভিন্ন ডাটা কালেক্ট করে সেই অনুযায়ী কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই কম্বাসনকে যুগ উপযোগী করে পর্যাপ্ত পরিমাণ কম্বাসন যাতে হয় সেই ব্যবস্থা সে কি গ্রহণ করে। এটাই হচ্ছে কি সার্ভো মোটর, অর্থাৎ কি সে কি বয়লারের দক্ষতা নিশ্চয়নে কাজ করে। এর জন্য সে এখানে কি ব্যবহার করা হয়, একটি ফুয়েল বাল্ব ব্যবহার করা হয়, তারপর হচ্ছে কি গ্যাস প্রেশার সেন্সর ব্যবহার করা হয়, তারপর হচ্ছে অয়েল প্রেশার সেন্সর ব্যবহার করা হয়, তারপর হচ্ছে কি এয়ার প্রেশার সেন্সর ব্যবহার করা হয়। এইসব সেন্সরের সাহায্যে সে বিভিন্ন তথ্য উপাত্ত কালেক্ট করে সেই অনুযায়ী কি সে ব্যবস্থা গ্রহণ করে। এটাই হচ্ছে কি একটি সার্ভো মোটর। তো আমরা জানি কি অনেক সময় কি বয়লারে কি এক্সপ্লোশন হয়, অর্থাৎ কি বয়লার কি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের কতগুলো বয়লারের কারণ থাকতে পারে, তার মধ্যে অন্যতম কারণ কি, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কি
যে ব্রয়লারে যদি পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে, আমরা কি জানি ব্রয়লারে পানি হচ্ছে কি একটি ব্রয়লারের প্রাণ। তো এই ব্রয়লারে যদি পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে তাহলে কিন্তু ব্রয়লার বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে। তো ব্রয়লারে কি পানির লেভেল যাতে কোনোভাবে কি কমে না যায় সেই ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে ব্রয়লার আরও যে কারণে বিস্ফোরণ হতে পারে সেটা হচ্ছে কি সেফটি বাল্ব। সেফটি বাল্ব যদি সময় মতো না খুলে, মানে ব্রয়লারে কি অধিক হারে কি স্টিম উৎপন্ন হচ্ছে কিন্তু কি সেফটি বাল্ব খুলতেছে না, মানে অতিরিক্ত প্রেশারটা কি বাইরে রিলিজ হতে পারছে না, তো এই অবস্থাও কিন্তু ব্রয়লার বিস্ফোরণ হতে পারে। তো এই বিস্ফোরণটা আমি কীভাবে প্রতিহত করতে পারি? যেরকম সেফটি বাল্বে যদি সমস্যা থাকে সেফটি বাল্বকে আমার মেরামত করতে হবে। তারপর যে পানির লেভেল যদি সমস্যা থাকে পানির লেভেল কি ঠিক করতে হবে। পানির লেভেল কি দেখার জন্য কি একটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর ব্যবহার করা হয়। যে ওয়াটার লেভেল ইন্ডিকেটর সমস্যা থাকে তাহলে কি সেই ওয়াটার লেভেল ইন্ডিকেটর কি মেরামত করতে হবে, প্রয়োজনীয় কি পরিবর্তন করতে হবে, তাহলে কি আমি পানির লেভেল মনিটরিং কি সবসময় করতে পারবো। তারপর হচ্ছে কি ব্রয়লার যদি বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয়ে যায় তো সেই সব কারণে কি ব্রয়লার বিস্ফোরণ হতে পারে। তো যে সব কারণে কি ব্রয়লারের তাপ বেশি পরিমাণ উৎপন্ন হচ্ছে, কী কারণে বেশি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেটি কি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমি কি ব্রয়লারের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পারি বা বিস্ফোরণ থেকে ব্রয়লারকে আমি রক্ষা করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ছিল আমাদের এই পাঠ আলোচনা। যদি এই পাঠ সম্বন্ধে কি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো। দেখো এখন আমরা প্রথম দিকে ছিলাম 30-35 জন, এখন আছে মাত্র 18-20 জন। আমাদের 4টা গ্রুপ মিনিমাম কিন্তু এক দেড়শো ছেলেরা বা এক দেড়শো শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে থাকার কথা। অনেকের হয়তো বা যে সমস্যা থাকতে পারে যে স্মার্টফোন নাই বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, তো সেটা হয়তো 50% বা 25%। অনেকেরই কিন্তু স্মার্টফোন আছে, তারপরে তোমরা ক্লাসে জয়েন করতেছো না। তো তারপর পরীক্ষার সময় হয়তো বা তোমাদের কিছুটা হলেও সমস্যা হবে। যদি তুমি একটা জিনিস নাই বুঝো তো সেই সম্বন্ধে লিখতে গেলে তোমার অবশ্যই কষ্ট হবে। তো আশা করি যে তোমরা এরপর থেকে নিয়মিত ক্লাস করবে এবং সবাই ক্লাস করার চেষ্টা করবে। হ্যাঁ, তো যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে বলবো যে এই ক্লাসটি যদি এখন না দেখে থাকো তাহলে পুনরায় আবার দেখার জন্য তোমাকে ভিজিট করতে হবে Facebook/ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাস। এই ঠিকানায় তুমি এই ক্লাসটি পুনরায় কি দেখতে পারবে। তো আজকের বাড়ির কাজ হচ্ছে যে আজকে আমরা যে পাঠ নিয়ে আলোচনা করছি সেই পাঠ আলোচনা করে আসবে বা সেই পাঠ সম্বন্ধে বাড়িতে তুমি অধ্যয়ন করবে, বাড়িতে প্র্যাকটিস করবে এবং পরবর্তী আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি ফিচার অফ ইন্সপেকশন অফ অপারেশন অফ বয়লার এবং বয়লার পরিদর্শন এবং পরিচালনা। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই নিরাপদে থাকবে, ভালো থাকবে সেই কামনায় আল্লাহ হাফেজ।